1985 আগ্রা থেকে 17 কিলোমিটার দূর বারগাঁও। তরুণ সিং উর্ফে টিটু 18 মাস বয়সে ফুটফুটিয়ে কথা বলা আরম্ভ করে। এমনিতে তো যে কোনো বাচ্চা যখন প্রথম কথা বলতে শেখে সেইটা তার মা বাবার জন্য এক অন্তহীন খুশির অনুভব দেয়, কিন্তু টিটুর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ছিল। ছেলের মুখে কথার ফোঁটাটা তার মা বাবার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। টিটুর মুখে কথা ফোটার পর থেকেই ও কিছু আজব রকমের কথা বলা শুরু করে। মাত্র 2 বছর বয়সেই সেই কচি বাচ্চাটা বলে, আমার বাবাকে বলবে যেন উনি আমার বউ ও সন্তানদের খেয়াল রাখে। আমি এখানে ভালোই আছি, কিন্তু আমার ওদের জন্য খুব চিন্তা হয়। এই কথাটা শুনে ওর মা যখন ওকে জিজ্ঞাসা করলো যে ও কার কথা বলছে, টিটু উত্তর দেয় যে ও ওর আসল পরিবারের কথা বলছে, যা এই সময় আগ্রাতে বসবাস করে। টিটু প্রায়ই ওর মাকে বলতো যে তোমরা আমার আসল মা বাবা নও, আমার সত্যিকারের মা বাবা আগ্রাতে থাকে। ও কেঁদে কেঁদে নিজের আসল পরিবারের কাছে যাওয়ার বায়না ধরলে সবাই ওকে বাচ্চা ভেবে এই কথাগুলো ইগনোর করে দিত। এভাবেই 3টি বছর পার হয়ে যায়। এখন 5 বছর বয়সের টিটু যে ধরনের আচরণ করে তা সত্যি ওর মা বাবাকে গভীর চিন্তায় ফেলে দেয়। একদিন টিটু বলে যে ওর আসল নাম নাকি সুরেশ বর্মা। ওর স্ত্রী উমা আগ্রাতেই থাকে আর ওদের 2টো সন্তানও আছে। টিটু বলে যে আগ্রার সদর বাজারে সুরেশ রেডিও বলে একটা দোকানও আছে। খালি এই না, সেই 5 বছরের বাচ্চাটা ক্লেম করে যে একদিন বিকেলে দোকান থেকে ফেরার সময় 2জন মানুষ ওর মাথায় গুলি করে আর ওর অন স্পট মৃত্যু হয়ে যায়। ও আগেও অনেক ধরনের কথা বললেও এই কথাটা ও প্রথমবার বলে, যা পুরো পরিবারকে চিন্তায় ফেলে দেয়। ভাবুন, একটা 5 বছরের বাচ্চা এমন ধরনের কথা বললে আপনার কেমন লাগবে? গ্রামের মানুষদেরও টিটুর কথাগুলো আজব লাগছিল। ওনারা বলা বলি শুরু করলো যে টিটুর উপর কোনো ভূতের ছায়া পড়েছে। টিটুর স্বভাবেও ড্রাস্টিক চেঞ্জ দেখা দিয়েছিল। ও 5 বছর বয়সের হলেও ওর চাল চলন কথাবার্তা সবকিছু প্রাপ্তবয়স্ক মানুষের মতনই হয়ে গেছিল। ও নিজের তথাকথিত পরিবারের সাথে দেখা করার জন্য অনেক অশান্তি করে। मम्मी मेरी माँ तो 2,000 की साड़ी पहनती है, तुम गंदी धोती से बाहर मत जाओ। তিক্ত হয়ে ওর মা টিটুর বড় ভাই অশোককে আগ্রাতে খোঁজ নিতে পাঠায়। অশোক টিটু বলা সুরেশ রেডিও খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ অশোকের চোখের সামনে টিটু বলা সুরেশ রেডিও দেখে অশোক থমকে যায়। সুরেশ রেডিও যদি বাস্তবেই আছে, তার মানে টিটু ক্লেম করা বাকি সবটাই কি সত্যি হতে যাচ্ছে? চলুন এই আশ্চর্যজনক এবং অস্বাভাবিক কেসটার ব্যাপারে জানা যাক, যা আজও গবেষকদের মধ্যে এক উত্তরহীন কিন্তু অখণ্ডনীয় কেস। (1983) আগ্রাতে বসবাস করা একজন বিজনেসম্যান সুরেশ বর্মার সদর বাজারে একটা সুরেশ রেডিও নামের ইলেকট্রনিক আইটেমের দোকান ছিল। সেই আগ্রা শহরেই সুরেশ নিজের স্ত্রী উমা, 2টি সন্তান, মা বাবা আর ভাইদের সাথে বাস করতেন। সেই সালেরই 28 আগস্ট টিটুর জন্মের ঠিক 4 মাস আগে সন্ধেবেলা সুরেশ নিজের ফিয়েট গাড়ি করে বাড়ির দিকে ফিরছিলেন। ওনার ফেরার রাস্তায় 2জন অস্ত্রধারী বদমাশ আগের থেকেই অপেক্ষা করে বসেছিল। ঠিক নিজের বাড়ির গেটের সামনে এসে গাড়ির হর্ন বাজাতেই ওই 2 বদমাশ সুরেশের দিকে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে পরিবারজন বেরিয়ে এসে দেখে যে সুরেশের মাথার ডান দিকে গুলি লাগার কারণে ওনার অন স্পট মৃত্যু হয়। এইখানে মনে রাখতে হবে যে এই ঘটনাটা ঘটে 1983 সালে, যখন না তো আজকের মতো উন্নত টেকনোলজি ছিল আর না মিডিয়াও এতটা স্ট্রং ছিল। তাই কিছুদিন তদন্তের পর পুলিশ যখন কোনো উইটনেস পেল না, এই কেসটাকে ক্লোজ করে দেওয়া হয়। আর যারা সুরেশের খুন করে পালিয়ে যায় তারা নিশ্চিন্ত মনে জীবন কাটাতে থাকে। এবার আসি 5 বছর পর 1988 সালে, যখন টিটুর ভাই অশোক সেই সুরেশ রেডিও দোকানের সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
অশোক কিছু সময় সেখানে দাঁড়িয়ে কিছু চিন্তা করে, তারপর সেই দোকানটার ভেতরে চলে যায়। ভেতরে যেয়ে উনি একজন ভদ্রমহিলাকে দেখতে পান। জিজ্ঞাসা করাতে অশোক জানতে পায় যে সেই মহিলার নাম উমা, যাকে 5 বছরের টিটু নিজের স্ত্রী বলে দাবি করছিল। অশোক উমাকে কিছু না জানিয়ে সুরেশের সাথে দেখা করতে চাইলে উমা উনাকে নিজের হাজবেন্ডের মার্ডারের ব্যাপারে জানায়, যা শুনে অশোকের পায়ের নিচের মাটি সরে যায়। উনার 5 বছরের ছোট্ট ভাইয়ের দাবি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল যে। এখন উমা অশোকের থেকে উনার পরিচয় জিজ্ঞাসা করে, আর এও জানতে চায় যে অশোক সুরেশকে কিভাবেই বা চিনত। এখন সময় ছিল উমার শক হওয়ার। অশোক একের পর এক উনার ছোট্ট ভাই টিটুর দাবি উমার সামনে বলা শুরু করে, কিন্তু উমা এইসব বিশ্বাস করে না। উনি বলে যে হতে পারে টিটু সুরেশের মার্ডারের ঘটনাটা কোনো খবরের কাগজে পড়েছে, আর সেটাকেই নিজের ইমাজিনেশনের সাথে মিশিয়ে বলছে। তখন অশোক উমাকে জানায় যে টিটু এই সব কথা তখন থেকে বলছে যখন ও ভালো করে কথাও বলতে শেখেনি। উমা এখন টানাপোড়েনে পড়ে যায়। পুরো ঘটনাটা নিজের শ্বশুর শাশুড়ির সাথে ডিসকাস করে। ওনারা একটু কনফিউজড হলেও মনে মনে নিজের পুত্রের ঘুরে আসার কথা ভেবে কিছুটা খুশিও হয়েছিলেন। অশোক উমাকে বলে যদি উনাদের আশঙ্কা থাকে তাহলে কনফার্ম করার জন্য ওনারা বারগাঁও টিটুদের বাড়িতে যেয়ে নিজেদের সন্দেহটা দূর করতে পারে। অশোক বলে যে ওনারা হঠাৎ ওইখানে যেয়ে এটা দেখতে পারেন যে টিটু ওনাদের চিনতে পারে কিনা, আর ওনারা নিজের মনের সংশয় দূর করার জন্য টিটুকে প্রশ্নও করতে পারে। কনফিউজ কিন্তু কিউরিসিটি নিয়েই সুরেশের পুরো পরিবার বারগাঁওয়ের দিকে রওনা দিল। মনে একটা আশাও ছিল যে বোধহয় ওনারা নিজের সুরেশকে আবারও দেখার সুযোগটা পাবেন। সুরেশের পরিবার যখন টিটুদের বাড়ির দরজার সামনে যেয়ে দাঁড়ালেন, টিটু দৌড়ে এসে ওনাদের জড়িয়ে ধরল। ও জোরে চিৎকার করে বলতে শুরু করে, দেখো আমার পরিবার আমার সাথে দেখা করতে এসেছে। টিটু সুরেশের প্যারেন্টসদের নিজের মা বাবা বলে দাবি করতে শুরু করে। ঠিক তখনই টিটুর নজর উমার উপর পড়ে। উমাকে দেখে ওই 5 বছরের বাচ্চাটা লজ্জায় চোখ নামিয়ে নেয় আর ইশারা দিয়ে নিজের পাশে বসতেও বলে। ও উমার থেকে বাচ্চাদের খোঁজ খবর নেয় আর দোলপুরের মেলার ব্যাপারে কিছু আলোচনা করে, যা শুনে উমা একদম শকড হয়ে যায়। কারণ দোলপুরের মেলার কথাটা উমা আর সুরেশের একান্তই গোপন কথা, যা অন্য কেউ জানা একেবারেই সম্ভব ছিল না। এরপর সুরেশের পরিবার যখন আগ্রা রিটার্ন যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, টিটু নোটিস করে যে বাইরে একটা মারুতি 800 গাড়ি দাঁড়িয়ে আছে। টিটু ওর ফিয়েট গাড়ির কথা জিজ্ঞাসা করতে উমা বলে যে সুরেশের মৃত্যুর পর ওনারা সেই গাড়িটা বিক্রি করে দিয়েছে। এরপর টিটু একজন বড় মানুষের মতো সেই মারুতি 800-এ বসে কিছু দূর পর্যন্ত গাড়িটা চালায়। এইখানে আপনাদের বলে রাখি যে টিটু এর আগে কোনো গাড়ি চালানো তো দূরের কথা, আগে ও কখনো কোনো গাড়িতে চলে পর্যন্ত না। আর সেই সময় মানুষের কাছে প্রাইভেট গাড়ি থাকাটাও এক দুর্লভ ব্যাপার ছিল। এখন টিটু যখন বুঝতে পারল যে সুরেশের পরিবার যাকে ও নিজের বলে দাবি করছিল তারা ওকে না নিয়েই আগ্রা রিটার্ন যাচ্ছে, ও রেগে ফেটে পড়ে। টিটু নিজের বাবার সাথে হাতাপাই করতে আরম্ভ করে দিল। লাস্টে এটা ঠিক করা হয় যে টিটুকে একদিন আগ্রাতে আনা হোক, যাতে ও নিজের আগের জন্মের মেমোরিগুলোকে কনফার্ম করতে পারে। এরপর টিটুকে আগ্রা আনা হলো, কিন্তু ও আসার আগেই ওর দাবিগুলোকে কনফার্ম করার জন্য কয়েকটা ব্যবস্থা করা হয়। টিটুকে গাড়িতে করে আনার সময় সুরেশের ভাইরা ওনাদের দোকানের সামনে না দাঁড়িয়ে অনেক স্পিডে গাড়িটা চালিয়ে নিয়ে যায়। দোকানটা পার করতেই টিটু চিৎকার করে উঠল, দাঁড়াও দাঁড়াও, আমার দোকানটা তো পেছনেই ফেলে এসেছি। টিটু গাড়িতে বসেই সেই জায়গা আর দোকানটা চিনে ফেলেছে। এরপর টিটুকে দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়। ওর চাল চলন হাব ভাব একটা 5 বছরের বাচ্চার মতো না হয়ে একটা বড় শোরুমের মালিকের মতো ছিল। দোকানের ভিতরে যেয়ে ও বলে দিল যে দোকানের কোন অংশটা রেনোভেট করা হয়েছে আর কোন অংশটা আগের মতনই রয়ে গেছে। এইবার টিটুকে সুরেশদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
কিন্তু ও বাড়ি পৌঁছানোর আগেই সুরেশের দুজন সন্তানকে পাড়ার বাচ্চাদের সাথে খেলতে পাঠিয়ে দেওয়া হয়। টিটু যখন ওই স্থানে পৌঁছয় ও সব বাচ্চাদের মধ্যে থেকেই সুরেশের দুটি সন্তানকে চিনে ফেলে। এতগুলো এভিডেন্স পাওয়ার পর কারো আর এটা বুঝতে বাকি থাকে না যে টিটু সিংই সুরেশ বর্মার পুনর্জন্ম। এই ঘটনাটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যেখান থেকেই ডিইউর প্রফেসর এন.কে. চড্ডা এই ব্যাপারে জানতে পারে। উনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একজন অতি সম্মানিত প্রফেসর আয়েন স্টিভেনসনের সাথে টিটুর ব্যাপারে আলোচনা করে। এরপর প্রফেসর স্টিভেনসন টিটু সিং এর রিইনকার্নেশনের উপর একটি বিস্তারিত রিসার্চ পেপার পাবলিশ করেন। এখন সব থেকে বড় প্রশ্ন ছিল যে সত্যি কি টিটু সুরেশ বর্মার খুনিদের ব্যাপারে জানতো? টিটু কি সুরেশের খুনিদের চেহারা দেখেছিল? এখন টিটু এমন কিছু তথ্য ফাঁস করতে যাচ্ছিল যা ওই সময় মিডিয়া জগতে তোলপাড় এনে দিয়েছিল। টিটু বলে যে 28 আগস্ট 1983 বিকেল বেলা যখন সুরেশকে গুলি করা হয়েছিল তখনও দুজন বদমাশদের মধ্যে একজনের চেহারা চিনে ফেলেছিল, যে ওরই মানে সুরেশের একজন বিজনেস কাউন্টারপার্ট ছিল। এখানে ভালো ব্যাপারটা হলো যে পুলিশ টিটুর কথাটা সিরিয়াসলি নেয় এবং ওর বয়ানের ভিত্তিতেই সেই মানুষটাকে কাস্টাডিতে নিয়ে শক্তভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সেই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নেয়, আর এই কবুলনামার উপর বেস করেই সুরেশ বর্মার মার্ডার কেসটা আবার রিওপেন করা হয়। এটা এমন একটা প্রথম কেস ছিল যেটা পুনর্জন্মের ভিত্তিতে কোর্টে তোলা হয়। টিটু কোর্টে পুরো ঘটনাটা ডিটেইলে বয়ান করে। এই কেসটার টার্নিং পয়েন্ট ছিল পোস্টমর্টেম আর বার্থমার্কের রিপোর্ট। টিটুকে যখন মেডিকেল টেস্ট করা হয় তখন ওর মাথায় বুলেটের এন্ট্রি আর এক্সিটের মার্ক পাওয়া যায়, যা হুবহু সুরেশের গুলি লাগার সাথে মিলে যায়। কোর্টে আয়েন স্টিভেনসনের রিসার্চ পেপারও সাবমিট করা হয়। সবকিছু গবেষণা করার পর আগ্রা কোর্ট টিটুকেই সুরেশ বর্মার পুনর্জন্ম হিসেবে মান্যতা দিয়ে দেয় আর সুরেশের খুনিদের সাজা শুনানো হয়। এই ভার্ডিক্টটা একটা রেভলিউশনারি কিন্তু কন্ট্রোভার্সিয়াল জাজমেন্ট ছিল। সেই অপরাধীরা হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি যে যেই খুন করে ওরা বেঁচে গেছিল সেই মানুষটা আবারও জন্ম নিয়ে তাদেরকে আইনের আওতায় আনবে। আপনাদের এই ঘটনাটার ব্যাপারে মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।